এবারে মঞ্চে বক্তব্য দিবেন সেই আমাদের মধ্যমণি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার, সাবেক বিভাগীয় প্রধান, প্যাথোলজি বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। সানস্টার টেকনিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড পিএম কলেজ কর্তৃক আয়োজিত আজকের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ের ক্ষণে দোয়া মাহফিল এবং আলোচনা অনুষ্ঠানের আজকে আমার মঞ্চে উপবিষ্ট আমাদের এই ইনস্টিটিউটের চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের যে সভাপতি মাননীয় প্রিন্সিপাল সাহেব, তারপরে আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের আমার ছোট ভাই বলা যায় মুসলিম উদ্দিন, ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, যে এই প্রতিষ্ঠাকালে যার প্রধান ভূমিকা ছিল। এখন উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সহসভাপতি সখীপুর বিএনপি শাখা আব্দুর রাজ্জাককে শেষে কি বাবু আছেন? আবার আমার এক চাচাতো হয়েছে আব্দুর রাজ্জাক তালুকদার, সেও আবার বিএনপির দুজন হয়ে গেছে। তার পিছনে আরো অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন। আমি সবার নাম বলে ওই ছাত্রদের ধৈর্য বিচ্যুতি করতে চাই না। আপনারা একটু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমি সবার অ্যাড্রেস করছি না, ধরে না আমি অ্যাড্রেস করছি, কারণ ওদের খুব কষ্ট হচ্ছে। আমাদের যদিও কষ্ট হয় না, এটা আমরা অভ্যস্ত, কষ্ট সহ্য করা অভ্যস্ত আমরা। তো ওদের এই অভ্যস্ত না, তারা ধৈর্য ধরতে ওদের রাজি না তারা। এখন আমি আপনাদের উদ্দেশ্যে তেমন কিছু বলবো না। আমি কয়েকজন যারা পরীক্ষার্থী আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো শুধু। এখন আমি বক্তৃতা দিব না আজকে, কারণ এইরকম গরমে বক্তৃতা দেওয়া ঠিক না আমার। এখন তোমরা যারা পরীক্ষার্থী আছো তারা আমাকে একটু দাঁড়ায় দেখা হতো কারা কারা পরীক্ষার্থী। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক পরীক্ষার্থী তো, দারুণ তো। আচ্ছা, কাজ করতে ভালো হয়, তুমি আলাদা হয়ে বসছো, ওদের সাথে বসলে ভালো হতো না? আমি শুধু তোমাদের উদ্দেশ্যে আজকে বক্তৃতাটা দেবো, আমি মুরব্বীদের উদ্দেশ্যে দেবো না, অনেক জানে। হ্যাঁ, আচ্ছা, আমি কি বক্তৃতা দিব কি দিব না তাই বলো? আমি কিছু বলবো, আমার বলতে ইচ্ছা করতেছে না, কারণ এত কষ্টের মধ্যে আমি কি কথা বলবো? হ্যাঁ, আমার অভ্যাস আছে, এই কষ্টের মধ্যে আমি মানুষ আছি। তোমরা তো কষ্টে থাকো না, তোমাদের ফ্যানের নিচে ঘুমাও, আমরা ফ্যান দেখি না। ফ্যান আমি যখন পড়ি, ওই ক্লাস 4-এ পড়ি, এখন বসো ক্লাস 4-এ পড়ি যখন, তখন শহর এবং গ্রামের মধ্যে পার্থক্য একটা আর্টিকেল ছিল, শহর কিরকম গ্রাম কিরকম। তাহলে এইটা ছিল, আমরা যখন পড়ি আমাদেরকে শহর চিনাইতে হইতো বই পড়া, তখন 4-এ পড়ি এই গোনাস্থানা প্রাইমারি স্কুলে। তখন আমি ওগুলো মুখস্থ করছি, শহর ও গ্রামের মধ্যে পার্থক্য। তারপরে একটা জায়গায় লেখা ছিল শহরে বিজলি বাতি জ্বলে, শহরে বৈদ্যুতিক পাখা আছে। আমি ওগুলো মুখস্থ করি, শহরে বিজলি বাতি জ্বলে, শহরে বৈদ্যুতিক পাখা আছে, শহরে বিজলি বাতি। আমি কিন্তু কিছুই বুঝি না, আমি সত্য কথা বলতেছি, আমি এগুলো মুখস্থ করতেছি। ওই এরা হাফেজরা যেরকম মুখস্থ করে,
আমি ওরকম মুখস্থ করতেছি, মুখস্থ পারি, পড়া ধরলে পরে সব মুখস্থ করে 10-এর মধ্যে 10। আমি কিন্তু কিছুই বুঝি নাই। তারপরে আমি বাবাকে জিজ্ঞেস করতেছি, বোঝার ইচ্ছা হয় যে শহরে বিজলি বাতি জ্বলে, এটার মানে কি? বাবাও কিন্তু খুব বেশি পড়াশোনা জানে না, উনি ওই 5 পর্যন্ত পড়ছিলেন। তখন উনি বলতেছে, শহরে বিজলি বাতি না, শহরে বিজলি বাতি জ্বলে। মানে আমি তো একা একাই বানান করে পড়তেছি, আমাকে কিন্তু পড়াইতে হইতো না। আমি বানান করে করে এই পড়া শুরু করার আগে বড় বড় বই পড়তাম, পেপার পড়তাম বানান করে করে, এরও এক্সপার্ট ছিলাম। তো ওখানে এরকম বলছি, শহরে এই শোনো কেন, মজার জিনিস তো, শহরে বিজলি বাতি জ্বলে বলতেছি, আসলে হবো শহরে বিজলি বাতি জ্বলে। এখন বিজলি বাতি কি বলতেছে, বিজলি বাতি হইলো এরকম গোল এক ধরনের ই থাকে, কাচের তৈরি। তো সেটা সেটা কোনো আগুন জ্বলে না, কিন্তু আলো আসে। এটা বোঝা সম্ভব না দেখে, না দেখে বোঝা সম্ভব। তারপরে শহরে বৈদ্যুতিক পাখা আছে, মানে ফ্যান আছে। এই ফ্যানের ছবি ছিল। তা ফ্যান ছবি থেকে আমি কিছুই বুঝি নাই। যেদিন টাঙ্গাইল সিনেমা হলে গিয়া সিনেমা দেখলাম, ক্লাস 6-এ উঠে, 5-এও না, স্বাধীনতার পরে, তখন ওই পাখা দেখলাম সিনেমা হলে। তারপরে বিজলি বাতি দেখলাম ওইখানে, ওই যে সামনে বিজলি বাতি যদি জ্বলে তাহলে সিনেমা চলবে, কারেন্ট না থাকলে সিনেমা চলবে না। এটা কি? বিজলি বাতি। আর সেই বিজলি বাতির মধ্যে তোমার জন্ম হয়েছে তো, আর বৈদ্যুতিক পাখার নিচে জন্ম হয়েছে, বুঝতেছো না? কষ্ট কষ্ট হইতেছে, আমার কষ্ট লাগে না। এখন আমি এই জন্য বক্তৃতা দিব না, আমি তোমাদের কষ্টটা বুঝি। আর আমি একটা কলেজের, এটাও একটা কলেজ, বড় কলেজের একটা প্রধান অতিথি হয়ে গেছিলাম এই এই দোয়ার অনুষ্ঠানে। ওখানে 750 স্টুডেন্ট, এখন দেখি মেয়েই বেশি, মেয়েই বেশি সেখানে। 73 মেয়ে, আমাদের ক্লাসে তো ছিল 3 জন মেয়ে, আর আমরা 65 জন ছেলে ছিলাম, 3 জন মাত্র মেয়ে ছিল। তাও চুপ করে বসে থাকতো, কথা বলতো না কারোর সাথে। এখন দেখি মেয়েরা ছেলেদের চেয়ে বেশি, এবং তারা স্মার্ট, তারা ঘোরাঘুরি করতেছে, তারা কি করতেছে। আর এই ফুলের স্টিক গুলা ধরো তো দেখি, স্টিক আছে না তোমাদের হাতে? ধরো, উঠাও 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 উঠাও। এরা হ্যাঁ দিছে তো, একজন আরেকজনকে দিতেছে, ছেলে দিতেছে মেয়েরে, মেয়ে দিতেছে ছেলের, এরকম করতেছে। আমার ওদের কোনো কথাই শুনতেছে না। আমি কি ব্যাপার, আমি যে বক্তৃতা দিতেছি এটা শুনতেছে কেন? ধরে ওই স্কুলের যে সভাপতি, সে গিয়ে মায়ের শুরু করছে, আমি কি ব্যাপার, মায়ের দিয়ে তারপরে চুপ করা লাগবো নাকি? কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং হলো, এরকম করলো কেন তারা? পরে বললো যে এরা আসলে ক্লাস করে না, এরা এই কলেজে আসে না, তারা এই কলেজ থেকে পরীক্ষা দিতেছে। এইখানে সমস্যা। এবং কি অনেকে সৌদি আরবে থাকে, চাকরি করে, আইসে খালি পরীক্ষা দিয়ে আবার চলে যাবো, এরকম হইতেছে। এইরকম অনেকগুলো ঘটনা আমরা জানি না আসলে। কাজেই এই যুগটা পাল্টে গেছে, আমাদের মতো কষ্ট না। আমরা যে কষ্ট করে, আমি মুসলিম, আমরা যে কষ্ট করে পড়াশোনা করছি, এগুলা করে এটা শুনলে তো তোমাদের কান্না পাবে আর কি, সেটা আমি বলবো না। আমি একটু যেহেতু আসছি, আমি এত কষ্ট করে ময়মনসিংহ দিয়ে আসছি, এবং আমার ওয়াইফ বইলাও দেয় যে ছাত্রদেরকে কিন্তু উপদেশ দিতে হয়, খালি বিদায় দিলেই হবো না, উপদেশ দিতে হয়। এই যে আজকাল কিন্তু ওই হুজুরেরা খালি মাদ্রাসায় দিতেছে সবাই পোলাপান, কেন? ওখানে পড়াইলে বেসতে যাওয়া যায়, এবং আদব কায়দা তারা শিখে। আর স্কুলে দিলে আদব কায়দা শিখে না। এই যে আমরা আমরা টিচাররা কিন্তু ছাত্রদেরকে আদব কায়দা শিখাইতেছি না স্কুলে, মাদ্রাসায় শেখায়। এই জন্য সবাই মাদ্রাসায় দিতেছে। তাহলে আমাদের শিখাইতে কোনো সমস্যা আছে? আমরা স্কুলে আদব কায়দা শিখাবো, কারণ আমাদের বিজ্ঞানীও তো হইতে হবো, শুধু তো হুজুর হইলেই চলবো না, বিজ্ঞানীও লাগবে আমাদের। বিজ্ঞান নাই, যে এখন কারেন্ট নাই, আর কি কষ্ট হইতেছে। যদি কারেন্ট, বিজ্ঞানের কাজ তো কারেন্ট দেওয়া, বিজ্ঞানের কাজ বিজলি দেওয়া। এই মোবাইল টিপতেছেন, আজকে ওনারা বলতেছে ও কি, কলমেরই হইলো তরবারি চেয়েও শক্তিশালী। এটা তো আমি ব্যবহারই করি, এটা তো আমি ব্যবহার করি না এখন, এটা আমি ব্যবহার করি না, এটা আমি ব্যবহার করি না। আমি 14টা বই লিখছি, গল্পের বই, এটা শুনতে কেউ জানি না। 4টা বই পাবলিশ হয়েছে, মানুষ পড়ে, শত শত বই আছে। এই কলমটা আমি লিখি নাই,
এই কলমটা আমরা লিখতে পারি নাই। এই কলমটা আমি লিখি না। 14টা বই লিখছি যে, আমি কলমটা লিখি নাই, শিওর একটা বই কলমটা লিখি নাই। একজন ছাত্র বলো তো দিয়ে কি দিয়ে লিখছি, এখন বলো একজন বলো ওই তোমাদের মধ্যে দিয়ে। আমি বললাম না কলমটা লিখি নাই, শিওর তোমাদের সামনে বললাম। তাহলে কি দিয়ে লিখলাম বই? বই পাবলিশ তোমরা পড়তেছো যে এই স্কুলে আছে বই। বলো একজন বলো, ছাত্রদের মধ্যে দিয়ে বলো, দাঁড়াই বলো কলমটা লিখলাম, লিখলাম কি দিয়া? এই অবস্থা তোমাদের। কে বলছে? কে বলছে? জোরে বলো, ওইটাই বলো, ওইটাই বলো, একটু জোরে বলো। জোরে বলো। হ্যাঁ এই যে সঠিক কথা বলেছো। আমার ইয়ে রেকর্ড হইতেছে কিন্তু। মানে বলেছে স্যার। না ওর নাম হবে তো, বিরাট নাম হবে, আমি তার নাম বলবো। কই কই সে? পাড়িয়া দাঁড়াও। তুমি সঠিক বলেছো, এটা দাঁড়ায় বলো। কলমটা লিখলাম না কি দিয়ে লিখলাম? টাইপ করে ইয়েস। আরেকটু কি করো, আরেকটু মানে পরিষ্কার করো। ল্যাপটপে লিখি নাই। আমি যখন বসাছিলাম, বিশ্রামে ছিলাম, তখন লিখছি। কাজ কাজ নষ্ট করে লিখি নাই। আমি যখন জার্নি করতেছি ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত, অনেকে বসে বসে ঘুম পাড়তেছে এরকম করে, কিন্তু আমি বসে নাই, আমি লিখতেছি। এই যে স্যার নামবেন না, মানে সবাই নেমে গেছে, আমি লিখতে গেছি, তাই না? এসে বুঝি হ্যাঁ আমার কিন্তু ওই যে 12 ঘন্টা সময় আমার লেখালেখিতে চলে গেছে। তাহলে দেখছো কোনটা শক্তিশালী বেশি, এই কলম না মোবাইল? তোমাদের কোনটা দিব? এই আমার কথা কিন্তু উল্টা। এই বাচ্চারা দেখে জানি মোবাইল হাতে না নেয়, মোবাইল হাতে নেয়। যে বাচ্চারা মোবাইল হাতে না নিছে সে ইসরায়েল থেকে অনেক পিছনে পড়ে থাকে। ওরা জিতবে, ওরাই জিতবে, ইসরায়েলের জিতবে। মোবাইল ছাড়া যাবে না, মোবাইলও দিতে হবে আমাদের, কলমও দিতে হবে, মোবাইলও দিতে হবে, যখন যেটা। আর কাজী নজরুল ইসলাম বলে গেছে 100 বছর আগে, বলে গেছে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় করে। সারা বিশ্ব দেখতে দেখতে আমি আসছি ময়মনসিংহ এই পর্যন্ত। সকালবেলা সারা বিশ্বের খবর টবর, ভিডিও টিডিও সব দেখতে দেখতে আমি আসছি। কিন্তু তোমাদেরকে আমি মোবাইল বাদ দেবো কিভাবে? তোমাদেরকে এই জন্য বাদ দিতে হয়, তোমার হাতে মোবাইল দিলে তুমি করো কি, এনে মুখে গেম খেলো, এই টানা ওইদিকে টানা দেওয়া হয়, ক্লিক 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 করতেছো। এই জন্য আমরা দিই না। কিন্তু উন্নত দেশের পোলাপানের হাতে যারা মোবাইল দেয় তারা গেম খুঁজে পায় না, তারা খালি ভালো ভালো জিনিস খুঁজে পায়। শিক্ষক নাই তাতে কি আছে, আমার কাছে মোবাইল আছে। বই নাই তাতে কি আছে, আমার কাছে মোবাইল আছে। ওখান দিয়ে তারা শিখে। এবং আমার কাছে শিখো তোমরা। আমি যত কিছু শিখছি তার 90% আমি মোবাইলের ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট দিকে দিকে আমি শিখছি। কারণ আমার বই নাই, বই কেনার সামর্থ্য ছিল না আমার আগে, আমি বই বেশি পড়তে পারি নাই। কিন্তু এখানে লক্ষ লক্ষ বইয়ের সমান তথ্য এই মোবাইলে আছে। তাহলে আমি কি ওই দুষ্টামি করে ওই খেলা দেখবো? আমি দেখব কি করলে আমার জ্ঞান বাড়বে, আমার জ্ঞান কিভাবে বাড়বে। তাহলে জ্ঞান তো কত কিছু আছে, কোরআন শরীফ পড়লে জ্ঞান আছে। আমাদের ডাক্তাররা দেখছি, অনেক ডাক্তার তারা এই সমস্ত বড় বড় হুজুরের মতো তারা জ্ঞান রাখে এবং আরবিতে লিখে লিখে সার্চ দেয়, আরবি অক্ষর দিয়ে সার্চ দেয়। জিজ্ঞেস করি এটা সম্বন্ধে বলেন তো, এসে দেখে নিয়ে গুগলে ওই আরবি লেখা সার্চ দেয়, কোরআনের আয়াত বেরিয়ে পড়ে, দেখেন এই কোরআনে এই কথা বলছে, এর অর্থ কি, বিভিন্ন ভাষায় অনুবাদ দিয়ে দেশ দেখাইতেছে। কি কারবার! তাহলে আমরা এই মোবাইল বন্ধ করে রাখতেছি কেন? আমার বাচ্চায় দুষ্টামি করে, মোবাইল নিয়ে দুষ্টামি করে। আমরা আমাদের থাকবে না এটা, আমাদের মেকানিজম এরকম হবে। আমাদের যে রাজনীতিবিদরা আছে, আমাদের এই সমস্ত দুষ্ট খেলা, ওই যে খেলে, মোবাইলেই খেলে, জুয়া খেলে, সন্ধ্যার সময় জুয়া খেলে বসে বসে, বিড়ি খায় আর জুয়া খেলে। তো ওইটা বন্ধ করে দেবো আমরা, জুয়া বন্ধ করে দেবো, তাই তো হয়ে যায়।
এগুলো খেলতে পারে না, না খেলে কি হবো, তখন ভালো ভালো জিনিস দেখবে এরকম। এখন বলো। তোমাদের উদ্দেশ্যে তাহলে একটা উপদেশ দেই, যেহেতু আসছি, দিব দিব উপদেশ তো শুনতে চায় না, অভ্যাস নাই। একটা হলো তোমাদেরকে মানুষ হইতে হবে। একজনে তো বাচ্চা ডাক্তারিতে চান্স পায় নাই, মেডিকেলে চান্স পায় নাই, মায় বলে কি না পাইছি তাতে অসুবিধা দেখি, আমার বাচ্চা মানুষ হলেই হলো। ডাক্তার মানে একই দরকার, মানুষ হলেই হলো। আমি বুঝতেছি না মানুষ কিরকম পেলে, মানে ডাক্তারিতে চান্স পায় নাই, সে কইতেছে আমার ছেলে মানুষের মতো মানুষ হলেই চলবে। তার মানে ডাক্তারি ডাক্তারি বলে কি মানুষের মতো মানুষ হওয়া যাবে না? ওটা যেন আলাদা পড়তে হয় কেন আমি জানি না। মানুষের মতো মানুষ যে কোনো জায়গায় পড়লেই পড়া যায়, ইঞ্জিনিয়ার হলেও মানুষের মতো মানুষ হওয়া যায়। এই আমি কি মানুষ হইনি নাকি? হ্যাঁ, তুমি মানুষ হও নাই? আমরা ভালো মানুষ হয়েছি, আমরা ভালো মানুষ হয়েছি। কাজেই ওই ভালো মানুষ হওয়ার জন্য আলাদা কোনো স্কুলে ভর্তি হইতে হবে না। ভালো মানুষ ইচ্ছা থাকলেই ভালো মানুষ পাওয়া যায়। এবং আমি ওটাকে বলি মার্জিত আলোকিত মানুষ হইতে হবে। মার্জিত মানুষ আলোকিত মানুষ হইতে হবে। তোমরা বুঝতে পারো তো যে আমাদের তো সমবয়স্ক বা ছোট যারা আছে নাকি সবাই তো মানুষ, সবাই কি আলোকিত মানুষ হয়েছে? সবাই কি মার্জিত মানুষ? তাই না? দেখো না কিরকম ভাবে ভো ভো করে সামনে দিয়া মোটর সাইকেল নিয়ে ইয়া ইয়া করে, মানে কি ভাব তার, এরা কি মার্জিত মানুষ হয়েছে? হ্যাঁ, সামনে আসলে ওরা আরো একটা ভাব দেখাইলো, আমি অমকের পোলা ভো করে চলে গেল, আমার বাবা এত টাকাওয়ালা, ইয়া ইয়া চুল খাড়া খাড়া, এরা কি মার্জিত মানুষ হলো? আমরা কিছুই বলি না, আমরা বলি যে তোমরা মার্জিত মানুষ না। তাহলে মার্জিত মানুষ হইতে হবে। মার্জিত মানুষের চারটা চারটা ক্রাইটেরিয়া থাকবে। এখন মুখস্থ করাবো আমি, চারটা ক্রাইটেরিয়া এখন মুখস্থ করাবো, এটাই আমার শেষ লেকচার। মার্জিত মানুষ হবে, তোমরা স্টুডেন্ট যারা তাদের উদ্দেশ্যে বলতেছি, সব লেভেলে বলতেছি না, যারা এই যে এই এসএসসি পরীক্ষার্থী যারা তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা হবে মার্জিত মানুষ। তোমরা হবে কি বচন বসন আচরণ বিচরণ, এটা আমি কোচু স্কুলে গো বলছিলাম, সেই কথা আমি এখানে রিপিট করব। তোমরা তো ছিলাম না সেখানে, সেই জন্য বলতেছি। বলতে পারেন যে আপনি আবার একই কথা বলতেছেন, এটা আমার খুব ভালো পছন্দ হয় এই উপদেশটা। বচন, বচন মানে কি বলতে পারো? বচন বাংলা অর্থটা কি, মানে কি বচন? আমরা যে কথা বলি, মানুষের সাথে কথা বলি না, এই কথাবার্তা একে বলে বচন। বচনটা তোমার মার্জিত হইতে হবে। সবাই কি মার্জিত ভাষায় কথা বলে? হ্যাঁ, বলে না। দেখো যে তাই 4-5 জন ঘুরতেছে গাড়তেছে, একজন আরেকজনকে বলতেছে এই অমকের কথা এদিকে আয়। এটা কি মার্জিত কথা হইলো? স্কুলে পড়ে, আমি জানি এর স্কুলে পড়ে, এই ইয়ে দোকানে গেছে একটা জিনিস কেনার জন্য, কথাই কথাই মানে মায়ের মায়ের কে তুলে বকা দিয়ে তার কথা বলতেছে। আমি বইলা মুখটা খারাপ করতেছিলাম না, ওইগুলো হইলো অমার্জিত কথা। অমার্জিত কথা বর্জন করবা, মার্জিত ভাষায় সবসময় কথা বলো। কথাটা শুদ্ধ হইতে হবে তা না, মানে অকথ্য কথা আছে না, অনেকেই দেখা যায় খুবই শিক্ষিত কিন্তু আমার দেখা যায় যে মুখটা পচা কথা বেরিয়ে গেছে, চিন্তিত হয়ে যায়। এই লোকটা সবই তো শিখছিল, মুখটা তো অমার্জিত কথা বের হয়ে গেল। আমার উপদেশ হলো, যেহেতু আমাকে তোমরা প্রধান অতিথি বানাইছো, নিশ্চয়ই মনে করতেছো যে এখানে মুসলিমের চেয়ে মনে হয় একটা জ্ঞানী আর কি, মনে করতেছো তাই না? মুসলিমের চেয়ে জ্ঞানী মনে করতেছো, আসলে মুসলিমের চেয়ে জ্ঞানী। আমি এই জন্য বলি, একটা এক্সাম্পল দিই। তো মুসলিমের বাবা ছিল জিন্নত আলী মেম্বার, খুবই মার্জিত একজন মানুষ ছিল আর কি, চেহারা সুন্দর ছিল। কি কারণে জানি খেলে আমার আদর করতে বেশি বেশি, আমারে ডাকতো, তারপরে বলতেছে আমি মুসলিমে তো এইটা বলবো ওইটা বলবো, এরকম মানে ওরে নিয়ে সবসময় চিন্তাটা। বুদ্ধিটা আমার কাছ থেকে নেই, আমি তো বেশি বড় না, কিন্তু কত বছরের বড় হতে জানি না, 5-6 বছরের নাকি। আমার শুধু আমার কাছ থেকে বুদ্ধি নেই আর কি। এরকম আরো একটা মুসলিম কিন্তু একটা একদম এখানে আরো আছে অনেক।
তারা আমার বুদ্ধি নিত এবং তারা দেখলাম এই শেষে এই আমি তখন তরতরে ফাঁক ফুক দিয়ে আমি উপরে উঠতেছি, কিন্তু আমার উপরে ওঠার কথা না, কিন্তু আমার সাথে কেউ পারতেছে না, কারণ ওই কাতায় কাতায় জানে এরকম করে উপরে উঠতেছে, মানে আল্লাহ আমাকে উঠাইতেছে। তখন দেখি তখনও উনি আমার খুঁজে বাড়িতে আসলে খবর নেয় আমার মুসলিম কি করবো এখন, এটা কি আমার কাছে বুদ্ধি নেই। সেই মুসলিমরা দেখি এখন একটা আমারে এই দাওয়াত দেয়, কি বলে যে আমরা একটা সানস্টার ক্লাব করছি, ছাত্র সংগঠন করছি। কি কাজ? এই ভালো ভালো কথা বলে, এটা তো আগে শুনছো। তারা শেষে দেখো আমার যে এইখানে এটা জঙ্গল ছিল, মনে নেই কোন, এটাই তো সেই জায়গা, আমার এই একটা খুঁটি কাটেন, আমাকে তো খুঁটিও কাটেছে। আমি তখন বেশি বুঝতাম না যে খুঁটি কাটলে কি হয়। এখন তো ওটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এই কলেজের ভিত্তি স্থাপন করেছিল যে ও, এটা আমি ভুলেও গেছিলাম, পরে একদিন মনে করে এটা কিন্তু ভিত্তিপ্রস্তর আমি করছিলেন। সেখানে একটা এমপি ভুক্ত কলেজ হয়েছে, আমার যে কত ভালো লাগে। যতই গরম লাগুক, যতই মানে কষ্ট হোক, আমার ভালো লাগে যে ওরা একটা করছে, আমি তো পারলাম না, আমার এরা করছে। কিন্তু আমার উপদেশটা মনে হয়েছে, মানে আমি নাকি উপদেশ দিই আর কি উপদেশ দিই সেটা তারাই জানে, আর আমি ব্যাখ্যা দিলাম না। আমিও উপদেশ দিছি, ছাত্র অবস্থায় উপদেশ দিছি যে এরকম করবো না, ওইরকম করবো না, সেরকম করবো না, এরকম করলে ওইরকম হবা, ওইরকম করলে ওইরকম হবা। একদম বলে দিছি যে এই যারা অমার্জিত ছিল তাকে ভাগ্য এই, আর যারা মার্জিত ছিল তাদের ভাগ্য এই। সেটা আপনারা চোখ বন্ধ করে চিন্তা করলেও পাবেন যে আমার সমান যারা ছিল তারা অনেকেই তারা মানে বহু কষ্টে তাদের জীবন গেছে, কিন্তু আমি কষ্ট করছি ছোটকালে, এখন আমার অপরন্ত সুখ, বিরাট সুখ এখন আমার, যেহেতু কষ্ট করছি। তোমরা যদি কষ্ট করো, অপরন্ত সুখ সামনে রয়ে গেছে ইনশাল্লাহ। আর অনেকে বলে যে এই হুজুরা বেশি বেশি বলে যে এটা করলে অনেক নেকি আখেরাতে বেচতে যাবো, তাই না? কিন্তু দুইটাই, কিন্তু ইহ জগতেও সুখ, পর জগতেও সুখ হবে তার। আমি 100% শিওর, তুমি যদি ভালো কাজ করো, এই ইহ জগৎ তোমার ভালো কাটবে, পরজগৎও তোমার ভালো কাটবে। শুধু পরজগৎ না, ইহ জগৎ এবং পরে। একজন দেখি কোরআন শরীফ করে যে সূরার ব্যাখ্যা দেয়, বললো যে এটা করলে মহা পুরস্কার আছে। আবার ব্যাখ্যা দেয়, এটা বুঝছেন না যে ইহ জগতে, এই পুরস্কারটা হলো পরজগতে। তখন আমি বৈশা রইলাম, সবাই চলে গেলাম। আপনি এটা কি বললেন? কোরআনের ব্যাখ্যা ভুল দিলেন আপনি। কি বলছেন? আপনি বলেন যে সে পরজগতের কথা, উনি কি লিখছে পরজগতের কথা? লেখছে যে আছে মহাপুরস্কার, পরজগতের কথা তুমি লেখা নাই, তাহলে ওইটা আপনি বাড়াই বলেন কেন? এই বাড়াই বলেন দেখে আমাদের সমস্যা হয় না। এখানে তাই বুঝাইছে, বুঝাইছি কি এটা আমরা বুঝিনি। এটা বুঝাইছে তার জন্য মহাপুরস্কার আছে, কখন আছে সেটা তার বলে দেয় নাই। ইহ জগত থাকতে পারে, পরজগতেও থাকতে পারে। এই সমস্যা, আমরা ব্যাখ্যা ভুল দিই সবসময়। এইগুলো মার্জিত কথায় মার্জিত হইতে হবে। আরেকটা কি বলছি, বচন, তাই না? এটা হলো বচন, আরেকটা হলো বর্ষণ। বর্ষণ মানে হলো বাংলা শব্দ, কিন্তু এগুলা এই পোশাক আশাক, আমি যেটা এই পোশাক আশাকে তোমাকে এই মার্জিত হইতে হবে। তোমাদের সবারই বন্ধু বান্ধবদের পোশাক কি মার্জিত? দেখে না, ড্রেস পরেনি অসুবিধা নেই, এটা ঠিক আছে, আজকে তো ড্রেস পরতে বলি নাই। এমনি রাস্তাঘাটেও আমরা যেটা করি, এমন পোশাক পরবো না এনে লেখা জুইল্লা আসছি, বুকের মধ্যে লেখা জুইল্লা আসছি। একটা ছাত্রকে লিখতে পারে, লেখা থাকে না বিভিন্ন, জুইল্লা আসছি। আবার গেঞ্জির পিছনে লেখা সিঙ্গেল। এটা কি মার্জিত পোশাক হলো? হ্যাঁ, তাই না? আসে না? তোমাদের মতো বয়সে যদি কেউ লেখে সিঙ্গেল, তার মানে এটা দুষ্ট ভাব আছে না তার মধ্যে একটা? পার্কে বেড়ায় আর পিছনে লেখা সিঙ্গেল, তার মানে সে আরেকটা লক্ষ্য, আরেকটা মেয়ে খুঁজতেছে, অথবা মেয়ে ছেলে খুঁজতেছে। এই ধরনের পোশাক তোমরা পরবো না। এক্সাম্পল দিয়ে বলা হয়। আমাদের সময় বলতো যে ওই একটু বক্রমালা, এই যে শার্টের কলার একটু শক্ত করার জন্য বক্রম দিত,
এটা দেখে মুরব্বীরা হতো বক্রম করা সাত গাইতে লেখাপড়া কি শিখছ এরকম করতো। মানে অমার্জিত পোশাক পরলে মুরব্বীরা পছন্দ করে না, তাহলে মার্জিত পোশাক পরবা। বচন বসন, তারপরে বলছি আচরণ। পোশাকের কথা বলছি, আচরণ সে কিটা করে, সে মানুষের সাথে আচার আচরণ কেমন করে, তাই না? এটা বেশি বোঝানো দরকার আছে। আচার আচরণে মানুষের সাথে, ছোটদের সাথে, বন্ধুদের সাথে, বড়দের সাথে মার্জিত হইতে হবে। কলেজের ছাত্ররা, কিছু কিছু কলেজের ছাত্র আছে, ধরো 100 ছাত্র আছে, 5 জনের মেডিকেল পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, তাদের আচরণ ভালো না। তারা করে কি, ছোট ভাই ভর্তি হয়েছে, তার রাত্রে ডাইকে নিয়ে আসে, তার বিড়ি টানতে মুখে মধ্যে ধোয়া দেয়। এরা আমরা পেপারে দেখি, আর বাস্তবে একবার দেখছিলাম। এটাকে বলে র্যাগিং করা। এইটা একটা আচরণ হলো। আবার একই সাথে পরে রাজনীতি করে, হ্যাঁ তার রাজনীতি করে না দিকে চিপাই না মাইট দেয়। আমি জানলাতে দেখতেছি, আমি বললাম যে আমি দেখতেছি, সামনে সমস্যা করে দিম একদম, মানে ফেল করে দিম আর কি। তারপর ছেড়ে দিচ্ছে। একই সাথে পরে এ ডাক্তার হয়েছে, তারা সবাই ডাক্তার হয়ে গেছে। এই যে ওরা লাত্তি দিল দুইজনে ধরে, দুইজনে ধরছে এরকম করে, আরেকজনে পাশায় লাত্তি দিল, এটা আমি দেখলাম। এরা ডাক্তার হইয়া ধরো এখন তারা 20 বছর আগে ডাক্তার হয়েছে, যদি তার রাত্রে ওর কথা মনে পড়ে, ও আমার বন্ধু ছিল, ওর পাশায় লাত্তি দিছে, ওর ঘুমাবো, 100টা ট্যাবলেট খেতে ওর ঘুমাবো না, ওই 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 দুঃখেই ঘুমাবো না। আমি তারে কমো কোথায়, তার বাঁচতে কিভাবে, এরকম। এরা আচার আচরণ। আর একটা আছে বিচরণ। বিচরণ হলো তুমি কোথায় কোথায় যাও। তুমি এই যে ছাত্র, এই সন্ধ্যা সময় তুমি সন্ধ্যার সময় কোথায় কোথায় যাও, এটা একটা বোঝার দরকার আছে না? কোথায় কোথায় যাইতে পারো? তুমি কি ওই পাগলার মেলায় যেতে পারবা? হ্যাঁ, তোমার উচিত হবো পাগলার মেলায় পাগল হয়ে পাগলামি করু। তুমি যাওয়া কেন? তুমি তো পাগল না, তুমি তো ছাত্র, মার্জিত আলোকিত ছাত্র। তুমি যেখানে সেখানে যাবে না। আমার একটা ইয়াসে মেডিকেলে যখন পড়ি, শহরে থাকার তখন অভ্যাস নাই মানুষের। একসাথে 3 জন হাঁটতেছি, হঠাৎ করে এক বন্ধু দৌড়, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, দৌড় দৌড়ে ধরলাম, কি হয়েছে, দৌড় করো কেন, ওদিকে যাইস না, লেখা কি কি জন্য যাও না ওদের, ওই যে গলিতে লেখা আছে নিষিদ্ধ লেখা, আমাদের চোখে পড়ে নাই, লেখা আছে নিষিদ্ধ লেখা। নিষিদ্ধ লেখাতে তুই দৌড় করো কেন, যে উনি লেখা আছে নিষিদ্ধ লেখা, যাওয়া মানে বিপদে পড়বে। পরে আমার একটা কিউরিয়াসিটি থাকলো, তুই নিষিদ্ধ এলাকাতে জায়গাটা কি। পরে দেখি ওটা বেশ্যালয়ে, তাহলে ওখান থেকে আমরা যাইতেও পরে আর পাশে চলে গেছি, মানে ওদিকে যাই নেই। তার মানে কি, আমরা যেখানে সেখানে যাবো, আমাদের বিচরণটা হবে মার্জিত বিচরণ। যেখানে অন্যায় হচ্ছে আমি সেখানে যাবই না। তাহলে বচন বসন আচরণ বিচরণ, এই আপাতত এই 4টা জিনিস তুমি ঠিক রাখো, তুমি মার্জিত মানুষ হইতে হবে। তোমাকে সবারই ব্রেন সমান না, সবাই ওই বড় বড় কিছু একটা হইতে পারবা তা না, দরকারও নাই। তুমি যতটুকু তোমার ক্যাপাসিটি আছে ব্রেনের, ওই ক্যাপাসিটি অনুসারে তুমি মার্জিত মানুষ হও, আলোকিত মানুষ হও, ওইটুকু নিয়ে। কাজী নজরুল ইসলাম কি পাস করছে? কবি কাজী নজরুল ইসলাম, কত জানো না, নাম শোনো না, কি পাস করছে? সে এসএসসি পাস করছে নাকি? তাহলে সে কি, সে জ্ঞানী না? সে কি জ্ঞানী মানুষ না? হ্যাঁ, জ্ঞানী হও। তুমি পাস করতে হবে এমন কোনো কথা না, তুমি জ্ঞানী হও। কাজে জ্ঞানী হও। জ্ঞানী হতে তোমাকে বাধা দিতে পারো না। এখন যে যুগ, তোমার কেউ ফিরাইতে পারবে না। আগে তো চাচারা ফিরাইতো, দাদারা ফিরাইতো, অনেক পরে কি হবো, অনেক কামলা লাগাও, উপরে কি করবো, উপরে কিছু করতে পারবো না। কিন্তু তোমাকে কেউ বাধা দিতে পারবে না। তাহলে তুমি মার্জিত মানুষ হও, আলোকিত মানুষ হও। জ্ঞানের যদি অভাব থাকে আমার কাছে বলো, আমি দিয়ে দিই। বলে যে আমি তো জ্ঞান খুঁজে হইতেছি না, আমার কাছে বলো খালি, আমার ফোন করো, আমার সবারই ফোন ধরি, আমি একটা ফোনও বাদ দিই না। সারা বিশ্বে থেকে মানুষ ফোন করতেছে, মনে করতেছে
আপনি কি ব্যস্ত আমার বলে। আমি কিছু কেউ কি আমার এই কথা বলছে নাকি আমি ব্যস্ত, এই কথা বলছে আমি কি ব্যস্ত থাকি নাকি? কই না, আপনি তো অনেক ব্যস্ত। এই যে কে বললো এই কথাটা? আমি জীবনে কার কাছে বলি আমি ব্যস্ত? আচ্ছা তোমরা কি শুনছো আমি ব্যস্ত আছি বলে কথা বলি? না, আমি তা বলি না। আমি ধরে বলি আমি একটা কাজ করতেছি, আমি পরে ব্যাক করি। আমরা কল করছিল, আমি বলছি আমি মিটিং আছি, মিটিং এর পরে কল ব্যাক, আমার লিস্ট আছে, আমি তার মিটিং শেষে আমি কল করবো আবার।